পার্টের শুরুতে আমরা দেখি পরদিন সকালে জিয়াং রাজাকে বলে, আমরা অনেক দিন বাইরে ঘুরতে যাইনি, আমি ঘুরতে যেতে চাই। রাজা রাজি হয়। ঠিক তখন ইয়ান সেখানে আসে। জিয়াং ভালো হওয়ার ভান করে এবং তাকে ওয়েলকাম জানায় এবং বলে, ডাক্তার বলেছেন রাজার বিষ পুরোপুরি সেরে গেছে, তাই ইয়ানকে জোর করে এখানে রাখা উচিত নয়। মনে মনে ভাবে, এই প্রাসাদ আমার, আমি তোমাকে এখানে থাকতে দেব না। ঠিক তখনই ইয়ানের বমি হয়। পরে জানা যায় ইয়ান প্রেগনেন্ট। কিং বলে, এটা আমাদের প্রথম সন্তান, রয়্যাল চাইল্ড, তাই আমি তোমাকে প্রাসাদের কনসোর্ট বানাবো। সবাই তাদের অভিনন্দন জানায়। জিয়াং ভান করে খুশি হয়, কারণ সে রাজার থেকে আলাদা হতে চায় না। এই জন্য সে নিজের দাসীকে বলে, আমার জুয়েলারি থেকে সব থেকে দামি জুয়েলারি এনে দাও, আমি এটা ইয়ানকে উপহার দেব। কিন্তু ইয়ান জানতো সবই অভিনয়। জিয়াং মনে মনে ভাবে, আমি তোমাকে প্রাসাদে থাকতে দেব না, আর তুমি এখানে তোমার সন্তানও ঠিকভাবে জন্ম দিতে পারবে না। অন্যদিকে ইয়ান ভাবে, আমি শুধু প্রাসাদের রানী হব না, আমি আমার 4 সন্তানকে নিরাপদে জন্ম দেব। এরপর আমরা দেখি ইয়ান ও কিং এর বিয়ে হচ্ছে। ইয়ান জিয়াংকে একটি উপহার দেয় এবং বলে, এটি মেডিসিনাল, আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত ব্রেসলেট, এটা পরলে প্রেগনেন্সি ধরে রাখতে সাহায্য হয়। জিয়াং ভাবে, তুমি কি আমাকে খোঁচা দিচ্ছ যে আমি সন্তান ধারণ করতে পারছি না? তোমাকে আমি ছাড়ব না। ঠিক তখনই জিয়াংয়ের বমি শুরু হয়। ইয়ানের দাসী বলে, আমি লক্ষ্য করছি সকাল থেকেই প্রিন্সেসের লক্ষণগুলো ইয়ানের মতোই। তখন জিয়াংয়ের মনে আসে, কোথাও কি আমিও প্রেগনেন্ট? কারণ আমিও তো সেই রাতে কারোর সঙ্গে ছিলাম। ইয়ানে সুযোগ নিয়ে তার দাসীকে বলে, ডাক্তারকে ডেকে আনো। বলে, আমার তো শুধু হালকা পেটে ব্যথা, আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আজ তো কিং আর ইয়ানের বিশেষ দিন, আপনাদের একসাথে থাকা উচিত। এই বলে সে চলে যায়। এরপর ডাক্তার জিয়াংয়ের নাড়ি পরীক্ষা করে জানায় সেও প্রেগনেন্ট। জিয়াং বলে, আমি বাচ্চা জন্ম দেব না, আমি অ্যাবর্শন করব। ডাক্তার বলে, আপনার শরীর খুবই দুর্বল, এখন যদি অ্যাবর্শন করান তাহলে ভবিষ্যতে আপনি আর কখনো মা হতে পারবেন না। জিয়াং ডাক্তারকে হুমকি দেয়, যদি তুমি এই খবর কাউকে বলো, আমি তোমার পুরো পরিবারকে রাজ্য থেকে বের করে দেব। ডাক্তার বলে, আমি কাউকে কিছু বলবো না। জিয়াং কান্নায় ভেঙে পড়ে। কিং যদি জানতে পারে সে আর কখনো আমাকে ভালোবাসবে না, আমি কি করব? তখন সেখানে ওয়ান আসে। জিয়াং তাকে চড় মারে এবং বলে, সব তোমার জন্য হয়েছে, সবাই বুঝে যাবে এই সন্তান কিংয়ের নয়, কারণ তোমার মুখের দাগ বাচ্চার শরীরেও থাকবে। ওয়ান বলে, যদি তুমি এই ওষুধ পান করো আর তোমার রক্ত এই ইনসেক্টে মিশাও, তাহলে তোমার সন্তান ইয়াংয়ের শরীরে চলে যাবে আর ইয়ানের সন্তান তোমার শরীরে আসবে। তখন সবাই ভাববে ইয়ানি কিংকে প্রতারণা করেছে। জিয়াং বলে, এবার তো ঈশ্বরও আমাকে সাহায্য করছেন। সে তার দাসীকে বলে, ফার্মেসি থেকে ইয়ানের রক্ত নিয়ে আসো। ইয়াং মেডিসিন নিয়ে নিজের আর ইয়ানের রক্ত ইনসেক্টে মেশায়। কালো ধোঁয়া বের হয়, তার পেটে ঢুকে যায় আর তার তীব্র ব্যথা শুরু হয়। একই সঙ্গে কালো ধোঁয়া ইয়ানের কাছেও পৌঁছায়, সেও ব্যথা অনুভব করে। কিন্তু এবার ইয়ান জানতো জিয়াং কালো জাদু করছে তার সন্তান ছিনিয়ে নেওয়ার জন্য, তাই ইয়ান আগেই প্রস্তুতি নিয়েছিল। নিজের ম্যাজিক্যাল শক্তি দিয়ে সে তার সন্তানদের চারপাশে একটা প্রোটেক্টেড লেয়ার তৈরি করে, যাতে কালো জাদু তাদের ক্ষতি করতে না পারে। ঠিক তখন কিং আসে এবং ইয়ানের শরীরের খবর নেয়। ইয়ান বলে, আমি ঠিক আছি, আর যদি আপনি আপনার বেবির সম্পর্কে জানতে চান তাহলে স্পর্শ করেই বুঝতে পারবেন। ইয়ান দুষ্টুমি করে। কিং আর ইয়ান কাছাকাছি আসে। হঠাৎ এক দাসী এসে বলে, জিয়াং ভালো নেই, সে আপনাকে ডাকছে। ইয়ান বলে, আপনি জিয়াংয়ের কাছে যান। কিং যেতে চায় না, কিন্তু ইয়ানের অনুরোধে চলে যায়। ইয়ানের দাসী বলে, আপনি কিংকে যেতে দিলেন কেন? ইয়ান বলে, আগের জীবনে জিয়াং আমার সন্তানদের কেড়ে নিয়েছিল, কিন্তু এবার আর তা হবে না। এবার আমি আমার সন্তানদের নিরাপদে জন্ম দেব, আর ওর সন্তানও নিজেই জন্ম দেবে, যাতে সবাই বুঝতে পারে প্রতারণা আমি করিনি, করেছে সে। অন্যদিকে জিয়াং কিংকে বলে, অনেক দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, আজ রাত কি আপনি আমার সঙ্গে থাকবেন? কিং রাজি হয়ে যায়। জিয়াং ইচ্ছে করে এক ধরনের নেশা জাতীয় ধোঁয়া রাখে, তার গন্ধে কিং অজ্ঞান হয়ে যায়। জিয়াং নিজের রক্তে একটি সাদা কাপড়ে লাগিয়ে বলে, আমার প্রথমবার আপনার সঙ্গে না হলেও আমি আপনাকেই শুধু ভালোবাসি, কিন্তু ইয়ান আপনাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সে কিংয়ের কাছে যায়, কিন্তু হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হয়। সে বলে, ইয়ান, তোমার জন্যই আমাকে এই ব্যথা সহ্য করতে হচ্ছে, কিন্তু প্রবলেম নেই, যখন তুমি আমার বাচ্চাকে জন্ম দেবে তখন আমি তোমাকে আরও বেশি কষ্ট দেব।
পরদিন সকালে সে কিংকে বলে গতরাতে আমি পুরোপুরি আপনার হয়েছিলাম। সে ব্লাড মাখা কাপড় দেখায়। কিং ভাবে আমার কেন গতরাতের কিছুই মনে নেই। জিয়াং জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ভালোবাসেন? কিং বলে, আমাকে ক্ষমা করে দাও। আমরা 2 বছর ধরে বিবাহিত, কিন্তু আমি কখনোই তোমাকে একজন স্ত্রীর অধিকার দিতে পারিনি। তুমি আমার একমাত্র স্ত্রী থাকবে। জিয়াং মনে মনে ভাবে, এখন আমি খুব তাড়াতাড়ি আমার প্রেগনেন্সির ঘোষণা করব। আর যখন তুমি আমার বিকৃত সন্তানকে জন্ম দেবে, তখন দেখব তোমার কি অবস্থা হয়। এরপর আমরা দেখি কিং তার প্রাসাদে একজন জ্যোতিষীকে ডাকে, যাতে সে তার সন্তানদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে। জ্যোতিষী নিজের পদ্ধতি ব্যবহার করে বুঝতে পারে একজনের শরীরের চারপাশে অশুভ শক্তি আর আরেকজনের গর্ভের পাশে শক্তিশালী দিব্য শিশু, যে ঈশ্বরের অবতার। কিং জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন কার গর্ভে সেই দিব্য সন্তান? সে নিজের শক্তি প্রয়োগ করে বিভ্রান্ত হয়ে যায়, কারণ ইয়ানের শরীরের চারপাশে অশুভ শক্তি থাকলেও তার সন্তান সম্পূর্ণ পবিত্র। অন্যদিকে জিয়াংয়ের শরীরের চারপাশে ভালো শক্তি থাকলেও তার গর্ভের সন্তান অশুভ। জ্যোতিষী মনে মনে ভাবে, আমি যদি সত্যি বলি জিয়াং আমাকে শাস্তি দেবে, তাই সে জিয়াংয়ের নামে বলে দেয়। সে কিংকে বলে জিয়াংয়ের গর্ভের সন্তানই দিব্য সন্তান। জিয়াং ভাবে, তাহলে কি ইয়ান আসলেই দিব্য সন্তান জন্ম দেওয়ার কথা ছিল? কিন্তু সমস্যা নেই, এখন থেকে এই সন্তানগুলো আমার। এরপর জ্যোতিষী বলে, ইয়ানের শরীরের চারপাশে থাকা অশুভ শক্তি জিয়াংয়ের দিব্য সন্তানদের ক্ষতি করতে পারে, তাই ইয়ানের জন্য জিয়াংয়ের থেকে দূরে থাকাই ভালো। জিয়াং কিংয়ের পেছনে দাঁড়িয়ে বলে, আমি আমার সন্তানকে রক্ষা করব। ইয়ান কিংকে বলে, আমি নিজেই নিজেকে আলাদা করে রাখবো, বাইরে বের হব না। কিং বলে, তুমি টেনশন করো না, তোমার কোনো কিছুর অভাব হবে না। ইয়ান মনে মনে ভাবে, এটা তো শুধু একটা অজুহাত, এর মাধ্যমেই আমি আমার সন্তানদের নিরাপদে জন্ম দিব। অন্যদিকে জিয়াং ভাবে, যেদিন তুমি আমার বিকৃত সন্তানদের জন্ম দেবে সেদিন হবে তোমার শেষ দিন। ইয়ান ভাবে, এইবার আর তা হবে না। আগের জন্মে তুমি আমার সঙ্গে যা করেছিলে, এবার তার পুনরাবৃত্তি হবে না। এরপর আমরা দেখি ইয়ানের দাসী তাকে বলে, আপনি এটা কেন করলেন? 2 মাস ধরে আপনি এত কষ্ট করেছিলেন, তখন গিয়ে কিং আপনার প্রতি এতটা আকৃষ্ট হয়েছিল। ইয়ান বলে, কখনো কখনো বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ছাড়তে হয়। তারপর সে দাসীকে বলে, আজ জিয়াংয়ের জন্মদিন, ফুলের এই সুগন্ধ তার খুব পছন্দ, তুমি এটা উপহার হিসেবে দিয়ে এসো। অন্যদিকে আমরা দেখি জিয়াং আর কিং একসাথে আছে। জিয়াং বলে, থ্যাংক ইউ, তোমার জন্যই আজ আমি এতটা ভালো ফিল করছি। কিং বলে, তুমি তো আমার দিব্য সন্তানকে জন্ম দিতে যাচ্ছ, তোমার জন্য এতটুকু তো আমি করতেই পারি। জিয়াং বলে, আজ আমার জন্মদিন, আমরা কি একটু সময় একসাথে কাটাতে পারি? সে কিংয়ের কাছে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই কিং ফুলের গন্ধ পায়, যেটা ইয়ানের গন্ধের মতো। তার মনে পড়ে অনেক দিন হয়ে গেছে সে ইয়ানকে দেখতেও যায় না। সে জিয়াংকে থামিয়ে দেয়, আমরা কিছু কাজ আছে, এই বলে সে চলে যায়। এদিকে ইয়ান ঘুমিয়ে আছে। কিং তাকে স্পর্শ করতে সে ভয় পেয়ে যায় এবং কিংকে দেখে কাঁদতে শুরু করে। কিং বলে, তোমার সাথে কেউ কিছু করেছে, তুমি কাঁদছো কেন? ইয়াং বলে, আমি ভয় পাচ্ছি, কাল সকালে উঠলে আমার এই স্বপ্ন ভেঙে যাবে আর আমি আমার কিংকে দেখতে পারবো না। কিং বলে, এটা কোনো স্বপ্ন নয়, আজ থেকে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। ইয়ান বলে, ঠিক আছে, আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করব। কিং ইয়ানের কাছে যেতে চায়, কিন্তু ইয়ান তাকে থামিয়ে বলে, আমি প্রেগনেন্ট। কিং বলে, তুমি কি আমাকে না করছো? ইয়ান বলে, ঠিক আছে, কিন্তু একটু জেন্টেল হবেন। এভাবে তারা দুজন একসাথে রাত কাটায়। এরপর দিন আমরা দেখি ইয়ান জিয়াংয়ের সাথে দেখা করতে যায়। জিয়াং বলে, তোমার সাহস কিভাবে হলো আমার প্রাসাদে আসার? জিয়াংয়ের দাসী বলে, যদি কিং জানতে পারে যে তুমি প্রিন্সেস জিয়াংয়ের কাছে এসেছো তার ক্ষতি করতে চাও, তাহলে সে তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেবে। ইয়ান দাসীকে চড় মারে এবং বলে, তুমি শুধু একজন দাসী, আর আমি কিংয়ের স্ত্রী এবং তার সন্তানের জন্ম দিতে যাচ্ছি। আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস তুমি কিভাবে পাও? জিয়াং রেগে ইয়ানকে মারতে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার প্রসব বেদনা শুরু হয়। একই সঙ্গে ইয়ানেরও প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। এদিকে কিং জ্যোতিষীকে ডাকে। জ্যোতিষী নিজের পদ্ধতি দেখে আকাশে 2টি তারার শক্তি ঘুরছে, একটি সৌভাগ্যের তারা আর অন্যটি অশুভ তারা। কিংভাবে কি আশ্চর্য, ইয়ান আর জিয়াং দুজনের সন্তান একই দিনে জন্ম নিতে যাচ্ছে।
তখন দেখা যায় জিয়াংয়ের ডেলিভারিতে ভয়ঙ্কর জটিলতা দেখা দিয়েছে। এক দাসী কিংয়ের কাছে এসে বলে ইয়ানের সন্তানের মধ্যে অশুভ আত্মিক শক্তি আছে, সম্ভবত সেই কারণেই প্রিন্সেস জিয়াংয়ের এমন অবস্থা হয়েছে। ইয়ানের সন্তান জন্মালেই তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা উচিত। আরেক দাসী বলে জ্যোতিষী ঠিকই বলেছেন, ইয়ান জিয়াংয়ের কাছে আসার কারণে প্রিন্সেস এতটা কষ্ট পাচ্ছেন, আপনাকে তাকে এখনই হত্যা করা উচিত। ঠিক তখন এক সৈনিক বলে আকাশে 4 রঙের তারা ঘুরছে। এটা দেখে জ্যোতিষী খুব খুশি হয়ে যায় এবং বলে এই 4 আলো স্বর্গীয় আত্মিক শক্তির রূপ, এর মানে এই 4টি শিশুই অত্যন্ত শক্তিশালী এবং ঈশ্বরের অবতার হবে। সে আরও বলে আপনার 4 সন্তানই 4 দেবতার রূপ, তারা অসাধারণ শক্তিশালী হবে। সেনাবাহিনী কিংকে অভিনন্দন জানায়। এক সৈনিক বলে পবিত্র আত্মিক শক্তি ইয়াংয়ের কক্ষে প্রবেশ করছে। সে কিং বলে এই 4টি তারা ইয়ানের কক্ষে গেছে। সবাই অবাক হয়ে যায়। দাসী বলে এটা কিভাবে সম্ভব, আসলে তো প্রিন্সের সৌভাগ্যবান সন্তান জন্ম দেওয়ার কথা। কিং তার কথা শোনে না এবং ইয়ানের কাছে চলে যায়। দাসী জানায় ইয়ান যমজ সন্তান জন্ম দিয়েছে। ইয়ান মনে মনে ভাবে এবার আমি শেষ পর্যন্ত আমার সন্তানদের রক্ষা করতে পেরেছি। কিং নিজের সন্তানদের দেখে খুব খুশি হয়ে যায়। সে ইয়ানকে বলে আমি ভীষণ খুশি এবং তাকে ধন্যবাদ জানায়, তোমার কারণে আমি সুখ পেয়েছি। ইয়ান বলে আপনার সন্তানদের জন্ম দিতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। ঠিক তখন জ্যোতিষী আসে এবং এক শিশুর দিকে তাকায়। হঠাৎ শিশুটি নিজের দিব্য শক্তি দিয়ে জ্যোতিষীর সঙ্গে কথা বলে, তোমার সাহস কিভাবে হলো মিথ্যে বলার যে অশুভ শক্তি আমার মায়ের গর্ভে ছিল, এখনই আমার মায়ের কাছে ক্ষমা চাও। জ্যোতিষীর সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে আমার দৃষ্টিভ্রম হয়েছিল, আমি ভুল ভবিষ্যৎবাণী করেছিলাম। ইয়ানের সন্তানরাই 4 দেবতার অবতার। এদিকে দাসী কিংকে জানায় প্রিন্সেস জিয়াংও সন্তানের জন্ম দিয়েছেন। জিয়াংয়ের ডাক্তার শিশুটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ শিশুটি ছিল খুবই কুৎসিত, এমনকি দেখতেও ভয় লাগছিল। জিয়াং শিশুটিকে দেখতে চায়। ডাক্তাররা বাধা দিলেও তারা আদেশ শিশুটিকে দেখানো হয়। শিশুটিকে দেখে জিয়াং আতঙ্কিত হয়ে পড়ে এবং বলে এটা আমার সন্তান নয়, এটা তো একটা দানব, এটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও। সে দাসীকে জিজ্ঞেস করে ইয়ান কোথায়, সে কি সন্তান জন্ম দিয়েছে? দাসী বলে সে 4 সন্তানের জন্ম দিয়েছে। জ্যোতিষী বলেছেন ওরা 4 জনই দেবতার অবতার, সৌভাগ্যবান তারাগুলো ছিল ইয়ানের সন্তান। জিয়াং চিৎকার করে বলে আমি তো সেরোগেসি করেছিলাম, তাহলে সে সন্তান কিভাবে জন্ম দিতে পারে, এটা অসম্ভব। সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখন সে জানতে পারে কিং তার সঙ্গে দেখা করতে আসছে। সে বলে এই শিশুটিকে লুকিয়ে ফেলো। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা দাসীরা কিংকে ভেতরে যেতে বাধা দেয়, কিন্তু কিং জোর করে জিয়াংয়ের কক্ষে প্রবেশ করে। কিং দাসীকে বলে আমি আমার সন্তানকে দেখতে চাই। দাসী বলে শিশুটিকে এখনও ক্লিন করা হয়নি, অল্প সময়ের মধ্যেই দেখানো হবে। কিং বলে এখনই আমার সন্তানকে দেখাও। কিং যখন কাপড় সরায় তখন দেখে শিশুটি একদম স্বাভাবিক ও সুস্থ, কারণ আসলে শিশুটি জিয়াংয়ের ছিলই না। জিয়াং আগেই পরিকল্পনা করে নিজের রাজ্য থেকে একটি শিশু এনে রেখেছিল, যাতে কোনো সমস্যা হলে সেটাকে ব্যবহার করতে পারে। কিং বলে তুমি আমার সন্তানের জন্ম দিয়েছ, এখন তুমি যা চাইবে আমি তাই দেব। তখন জিয়াং বলে আমি কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার সঙ্গে থাকো। কিং বলে চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। এদিকে এক দাসী চুপি চুপি জিয়াংয়ের শিশুটিকে নিয়ে যেতে চায়। ঠিক তখনই ইয়ানের দাসীর সঙ্গে ধাক্কা লাগে আর শিশুটি পড়ে যায়। সেই মুহূর্তে ইয়ান জিয়াংকে অভিনন্দন জানাতে সেখানে আসে। কিং বলে তুমি তো সবে সন্তান জন্ম দিয়েছ, তোমার বিশ্রাম নেয়ার প্রয়োজন। ইয়ান বলে আমি ঠিক আছি, আমি তো শুধু আমার বোনের সন্তানকে দেখতে এসেছি আর তার জন্য কিছু উপহারও এনেছি। ঠিক তখন এক দাসী শিশুটির ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে এবং ভয় পেয়ে যায়। কিং জিজ্ঞেস করে তুমি কি দেখলে? দাসী বলে এটা তো একটা শিশু। জিয়াংয়ের দাসী বলে এখানে কোনো শিশু নেই, কিন্তু ইয়ানের দাসী বলে এই শিশুটিকে দেখে আমার ভয় লাগছে। কিং বলে কাপড় সরাও, আমি নিজে দেখতে চাই। কিংয়ের আদেশে ইয়ানের দাসী কাপড় সরায়। দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। কিং দেখে হতভম্ব হয়ে যায়। কিং দাসীকে বলে আমাকে সত্যটা বলো। দাসী বলে আসলে এই শিশুটি প্রিন্সেস জন্ম দিয়েছেন। তখন জ্যোতিষী শিশুটিকে দেখে বুঝে যায় এই সেই অশুভ তারা, যেটা দেখে সে আগে বিভ্রান্ত হয়েছিল। সে কিংকে বলে অশুভ হত্যা প্রিন্সেসের শিশুর মধ্যেই রয়েছে, যদি একে হত্যা না করা হয় তবে রাজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। জিয়াং বলে এটা আমার সন্তান নয়, আমাদের সন্তান তো ওটা,
ওই অন্য শিশুর দিকে ইঙ্গিত করে। কিং বলে, এই শিশুটিকে বাইরে ফেলে দাও। ঠিক তখন ওয়ান আসে এবং জিয়াংকে বলে, তুমি আমার সন্তানের সঙ্গে এমন কিভাবে করতে পারলে? নিজের সুরক্ষার জন্য তুমি আমার সন্তানের প্রাণ নিতে চাও? কিং বলে, তুমি কি বলছো? ওয়ান বলে, আমি জিয়াংকে ভালোবাসতাম, এই শিশুটি আমাদের দুজনের, কিন্তু এখন আমি তাকে আর ভালোবাসি না, কারণ সে নিজেকে বাঁচাতে গিয়ে একটি শিশুকেও ছাড়েনি। এখন কিং সব কিছু বুঝে ফেলে। জিয়াং যে শিশুটিকে দেখিয়েছিল সেটি আসলে নকল ছিল। কিং বলে, এই ওর ফেসে যে জন্মদাগ আছে ঠিক একই দাগ ওই শিশুটির ফেসেও আছে। এর মানে একটাই, এই শিশুটি ওয়ান এবং জিয়ানের। কিং জিয়াংয়ের গলা চেপে ধরে বলে, আমি তোমাকে এত ভালোভাবে দেখাশোনা করেছি আর তুমি আমার সঙ্গে এমন করলে কেন? সে আদেশ দেয়, জিয়াংকে রাজ্য থেকে বের করে দাও আর ওয়ানকে মারো যতক্ষণ না তার শরীর থেকে আত্মা বের হয়ে যায়। জিয়াং প্রচণ্ড রেগে গিয়ে ইয়ানের গলা চেপে ধরে এবং চিৎকার করে বলে, সব কিছু তোমার জন্য হয়েছে। কিং ইয়ানকে বাঁচিয়ে নেয়। সে সৈন্যদের বলে, জিয়াংকে এখান থেকে বের করে দাও। জিয়াং চিৎকার করে বলে, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। ইয়ান মনে মনে ভাবে, এ সব কিছু তোমার নিজের কাজের ফল জিয়াং। পরদিন আমরা দেখি কিং তার সন্তানদের দেখে বলে, তোমরা একেবারে তোমার মায়ের মতো হয়েছ। ঠিক তখন এক শিশু তার দিব্য শক্তি দিয়ে কিংকে বলে, আমার মা আগের জন্মে আপনাকে কতটা ভালোবাসতেন, কিন্তু আপনি আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলেন। কিং বুঝতে পারে না এই কণ্ঠস্বর কোথা থেকে আসছে। শিশুটি বলে, পাপ্পা আমি বলছি। সে আবারও বলে, আগের জন্মে আমার মা আপনাকে যুদ্ধে বাঁচিয়েছিলেন, কিন্তু আপনি অন্য কাউকে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, আপনি আমার মাকে কষ্ট দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলেছিলেন। কিং ভাবতে থাকে, যুদ্ধে যে আমাকে বাঁচিয়েছিল সে কি তাহলে সত্যিই ইয়ানি ছিল? সে বলে, এটা কিভাবে সম্ভব? ঠিক তখন শিশুটি তার দিব্য শক্তি ব্যবহার করে কিংকে এক অলৌকিক শক্তি দেয়। সেই দৃষ্টিতে কিং দেখতে পায় যুদ্ধে আসলে ইয়ানি তাকে সাহায্য করেছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ইয়ান তার পেন্ডেন্ট সেখানে ফেলে রেখে চলে গিয়েছিল, যেটা পরে জিয়াং কুড়িয়ে পায়। তাই কিং ভেবেছিল জিয়াংই তাকে বাঁচিয়েছিল এবং সেই ভুল বুঝাবুঝির কারণেই সে জিয়াংকে বিয়ে করেছিল। সে আরও দেখতে পায় কিভাবে জিয়াং ইয়ানকে কষ্ট দিয়েছিল। সব কিছু দেখে কিং ভীষণ অনুতপ্ত হয়। শিশুটি বলে, শুধু তাই নয়, জিয়াং কালো জাদু ব্যবহার করে স্যারোগেসির মাধ্যমে আমাদের তার শরীরে বসানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার মা খুবই বুদ্ধিমান ছিলেন, তিনি আমাদের নিরাপদে জন্ম দিয়েছেন। কিং ভাবে, যদি ইয়ানি লিটল মুন হয়ে থাকে তাহলে সে আমাকে কখনো বলেনি কেন? ঠিক তখনই ইয়ান সেখানে আসে। কিং তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, আমি কতটা ভুল করেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। ইয়ান বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিং বলে, যাকে আমি এতদিন আমার লিটল মুন ভেবে এসেছি সে আসলে তুমি। এরপর সে সেক্রেটারিকে ডেকে বলে, এটা আমার আদেশ, আজ থেকে এই রাজ্যে কালো জাদু সম্পূর্ণ নিষিদ্ধ এবং আজ থেকে ইয়ানি প্রাসাদের রানী হবে, শুধু তুমি আমার একমাত্র স্ত্রী হবে। সে আরও বলে, যদি আমি এই প্রতিশ্রুতি ভঙ্গ করি তবে ঈশ্বর নিজে আমাকে শাস্তি দেবেন। ইয়ান বলে, আমি তো কখনোই আপনার থেকে দূরে যেতে চাইনি, আমি সবসময় আপনার সঙ্গেই থাকতে চাই। কিং বলে, যুদ্ধে তুমি যখন আমাকে রক্ষা করেছিলে তখন আমি জানতাম না যে সে তুমি, এই কারণে আমি জিয়াংকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি, আজ থেকে আমি সব পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসবো। শিশুরা বলে, মা তুমি বাবাকে ক্ষমা করে দিয়েছো তো? ইয়ান বলে, এখন আমি আমার পুরো জীবন সুখে ভালোবাসায় আমার হাজব্যান্ড অ্যান্ড সন্তানদের নিয়ে কাটাবো। এখানেই ড্রামার সমাপ্তি ঘটে। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আপনারা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ।